আজকে আমার সাথে আহ, একজন অতিথি আছেন। আমরা অলরেডি টাইটেলে দিয়েছি একজন ড্রিমার, স্বপ্নচারী, যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, যিনি লাক্সারি ভালোবাসেন, যিনি দামি দামি ব্র্যান্ডের জিনিস ভালোবাসেন, গাড়ি ভালোবাসেন, ফিটনেস নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং স্বপ্নের পেছনে ছুটতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন ছুঁতে ভালোবাসেন। এমনই একজন মানুষ, যিনি কিনা আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের, যাকে আমি পড়ানোর আমার সুযোগ হয়েছে। তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি আরফিন আহমেদ। আরফিন, আপনি কেমন আছেন? শুরুতে জানতে চাই আপনি কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন এই মুহূর্তে? থ্যাংক ইউ সো মাচ স্যার। বিশেষটা অনেক বড় করে দিচ্ছেন। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যাংককে আছি আপাতত। তো বর্তমানে কাজ করতেছি হচ্ছে একটা কোম্পানির সাথে, ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে, ডাটা অ্যানালাইসিসের সাথে। আর এর পাশাপাশি হচ্ছে আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে আপনার এক্সপোর্টটাও মানে ছোট পরিসরে শুরু করছি আর কি। তো এই তো এগুলো নিয়ে আর কি করতেছি এখন। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আমি দেখেছি আপনার প্রোফাইলে, যেটা হচ্ছে আপনি একজন উদ্যোক্তা, এন্টারপ্রেনার, রিয়েল এস্টেট যেটা আপনি মাত্রই বললেন সেটা নিয়ে কাজ করছেন, ই কমার্স, এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে কাজ করছেন। এছাড়াও আপনার ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিসিস যেই বর্তমান যুগের চাহিদা, সেখানেও আপনার অনেক বেশি আগ্রহ আছে আর কি। তো শুরুতেই আমি যেটা জানতে চাই, একদম শুরুর দিকের কথা, শুরু থেকেই আমি দেখেছি আপনার মধ্যে এক ধরনের তাড়না ছিল যে আপনি বড় হবেন। বড় হবেন বলতে বোঝায় যেটা, সাধারণত আমাদের দেশের ছেলে মেয়েরা অনেক সময় তারা চিন্তা ভাবনা করে যে একটা চাকরি করবে, বিসিএস পরীক্ষা দিবে বা অন্যান্য যে সমস্ত ফিল্ডগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা বিচরণ করবে। বিশেষ করে গতানুগতিক যেই বিষয়গুলো আছে, ট্রেডিশনাল যেই ফিল্ডগুলো আছে সেখানে তারা যেতে চায় আর কি, বা সাধারণত আমরা এগুলো দেখি। বাট আপনি একটু ডিফারেন্ট ছিলেন, এই কারণে আমি ডিফারেন্ট বলছি। আমি যখন আপনার সাথে একদিন কথা বলছিলাম, আপনি আমাকে বলছিলেন যে আপনি বিলিয়নিয়ার হতে চান খুব আর্লি এজে আর কি। আমার যতটুকু মনে আছে যে আপনি অনেক টাকার মালিক হতে চান, সেটা হলো বিলিয়নিয়ার। মানে ওই সময়টায়, আরো অনেক বছর আগে, ওই সময়টায় কিন্তু এটা একজন ছেলে বা একজন মেয়ের জন্য একটু টাফ বলার ছিল যে সে মানে ওই সময়টাই সে বিলিয়নিয়ার হতে চায় বা সে ওটা হবেই, এরকম একটা যে তাড়না তার মধ্যে কাজ করে। তো সেটা আপনি কেন ভাবতেন যে কেন আপনাকে বিলিয়নিয়ার হতে হবে, এবং আপনি কেন ওই সময়টায়, মানে আপনার ইন্টারমিডিয়েট পাশকৃত, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা একটি ছেলে, সে বিলিয়নিয়ার হতে চায় এবং এটাই তার অন্যতম লক্ষ্য, সে সেটা হয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটা কেন ওই সময়টায় আপনি কি ভেবেছিলেন শুরুতে? আচ্ছা স্যার, শুরুতে আমি একটু বলি যে আমার 2013 সাল পর্যন্ত আমি ক্রিকেট নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। তো আমি বিকেএস বিজয় ছিলাম এখানে, তারপর শেখ জাহান ধানমন্ডি ক্লাব, তারপর আমাদের 16 ক্রিকেট খেলা হয়েছে আমার। তো একটা সময় দেখলাম যে ফ্যামিলি এরকম সাপোর্ট দিতেছে না, তারা বললো যে এটা দরকার না, এটা অনেক লং টাইম গেম, এখানে সবাই ইনভেস্ট করাও। একটা সময় দেখা যায় যে তখন আর ইচ্ছেও করে না যে ফ্যামিলির কথা চিন্তা করলে, যে লাইফ সিকিউর না। তারপর চিন্তা করলাম যে আমার তো মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে এত টাকা ইনকাম করবো যেন ফ্যামিলির কখনো চিন্তা করতে হয় না যে টাকার প্রবলেম, মানে এই জিনিসটা যেন কখনো চিন্তা না আছে। তো আমি জানি না কেন আমার ছোটবেলা থেকেই এই কি বলে এই টাকার উপর অনেক ইন্টারেস্ট, যে আমি এইটা ভাবি যে দুনিয়ায় যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে অবশ্যই টাকা দরকার। আপনি যদি ভালো কাজ করতে চান সেক্ষেত্রে আপনার টাকা দরকার। আপনি হজ যাবেন, জাকাত দিবেন, আপনার টাকা লাগবে। আলটিমেটলি আপনাকে টাকা ইনকাম করতেই হবে, যেভাবেই হোক এটা। তো অনেকে বলবে যে না এত টাকা দিয়ে কি হবে, এই সেই। টাকাটা আপনার দরকার, ইনকামটা দিয়ে আপনার টাকা দরকার। আপনি আপনার ফ্যামিলি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাবেন নাকি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করবেন, ইটস আপ টু ইউ। কিন্তু দিন শেষে আপনার একই কথা যে আপনার টাকা দরকার। তো আমি হচ্ছে এর আগে বিভিন্ন
অত অত উন্নত কোনো দেখা যায় যে অত নাম করা কোনো টিভি চ্যানেল না, সেক্ষেত্রে আমি রিপোর্টার হিসেবে কাজ করছিলাম। এটা আমি কথা বলতেছি 2016-তে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলাম। আমি দেখতেছিলাম যে আমি একটু শিখতে চাই, যে প্রত্যেকটা আমি দেখতেছি যে আমার চলার জন্য হচ্ছে টাকা দরকার। তো আমি আমার যখন ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায়, এরপর থেকে আমি ফ্যামিলি থেকে টাকা নেওয়া অফ করেছি, টোটালি অফ। ইভেন আমি চাইতাম যে অল সাপোর্ট দেওয়ার জন্য, আমার ফ্যামিলি যদি নাও নেয় তারপর হচ্ছে আমি চেষ্টা করে যাবো যে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমার টাকা ইনকাম করতে হবে, এখন যেভাবেই হোক। তো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমি অনেকগুলো নাটকের টিভি নাটকেও কাজ করছি, ওইখান থেকে টাকা পেতাম। তারপর হচ্ছে এরপর গিয়ে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করলাম। তারপর একটা টিভি চ্যানেল রিপোর্টার হিসেবে কাজ করলাম, দেখতাম কি স্যালারি অনেক কম, এই টাকা দিয়ে আসলে সার্ভাইভ করা বা কোনো কিছু করা, ট্রান্সপোর্টেশন, ফুড, কোনো কিছুই আসলে ওইভাবে সাপোর্ট দিবে না। তারপর আমি ফ্রিল্যান্সিং এ ফোকাস করলাম। ফ্রিল্যান্সিং এ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করলাম অ্যামাজনে লং টাইম, এখান থেকে ভালো একটা টাকা চলে আসলো। তারপর আমি যখন ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছি, আমার আসলে এই পড়াশোনার পর কোনো বিন্দু পরিমাণে ইন্টারেস্ট নাই, একেবারেই নাই। তারপর আমার আরো ইউনিভার্সিটি স্যার ছিল, আশিক স্যার, কনক স্যার, এরা সবসময় আমার বলতো যে তুমি একটু ডিফারেন্ট, তুমি যে বিভাগ থেকে একটু অন্যরকম আর কি। ওনারা সবসময় সাপোর্ট দিত। আমি দেখতাম কি আমার ইংলিশটা ওরকম ভালো না, কিন্তু এখন আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি ইংলিশ, আমার কোনো প্রবলেম হয় না। আমি ওয়ার্ল্ড ওয়াইড ঘুরতেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি, আমার ইংলিশ কমিউনিকেশনের মাধ্যমে কথা বলতেছি। আমার কোনো নার্ভাস ফিল হয় না বা আমি পারতেছি না এরকম না। আমার কনফিডেন্সটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট লাইফে। আপনার যদি কনফিডেন্স থাকে এটাই এনাফ, আমি মনে করি যে কোনো কাজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমি ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট, সেই সময় আমি ফ্রিল্যান্সিং থেকে সেট করলাম কিছু টাকা। তারপর আমার কিছু ইনভেস্টর ছিল, ওইগুলো ওভারঅল মিলিয়ে আমি হচ্ছে মেইল সার্ভিস ওপেন করলাম। দেন আমি এখানে অনেক লস পেয়েছি এইখানে। তারপর হচ্ছে আমি ডেটিং সোশ্যাল মিডিয়া এরকম একটা সাইট ওপেন করেছিলাম বাংলাদেশে। ওইটাতে হচ্ছে মার্কেট প্লেস ইনক্লুড করছিলাম, কিভাবে মানুষ প্রোডাক্ট কিনবে সোশ্যাল মিডিয়াতে। তো এটা হচ্ছে 2018-19-এর দিকে। ওইটাও দেখলাম যে এটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু কোভিড প্যান্ডেমিক প্রবলেম চলে আসলো। তারপর হচ্ছে ডেভেলপারের ইস্যু, মোট কথা আমি শুরু করতে পারিনি এটা ওইভাবে, কিন্তু আমার অ্যাপ বর্তমানে এখন আর কি বেস্ট হয়। তারপর এরপরে আমি সিরিয়াসলি করলাম যে ডেলিভারি সার্ভিস শুরু করলাম। সেক্ষেত্রে আমি অলমোস্ট 2 বছর রান করলাম বাংলাদেশে। তো আমার বাংলাদেশে ঢাকাতে 7টার মতো অফিস ছিল, ঢাকাতে উত্তরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, তারপর হচ্ছে পুরান ঢাকা, এরকম করে 7টা অফিস আমার শুধু ঢাকাতেই নেওয়া ছিল। খুব সুন্দরভাবে বিজনেস চলতেছিল, কিন্তু আসলে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে বাংলাদেশের মানুষ আসলে এরকম ভাবে সাপোর্ট করবে বা সাপোর্ট করে না। আমি সেই সময় আমার 25 জন এমপ্লয় ছিল, এর মধ্যে বিজনেস ডেভেলপার ছিল, এর মধ্যে অ্যাকাউন্টেন্ট ছিল, এর মধ্যে ডেলিভারি রাইডার ছিল। টোটাল আমার 25 জন এমপ্লয় ছিল। তো এন্ড অফ দ্য মান্থ আমার হচ্ছে হিউজ একটা টাকা চলে আসতেছে, আমার ওনাদেরকে পেমেন্ট করতেই হবে, ঠিক আছে। এর সাথে হচ্ছে আমার হচ্ছে 7টা অফিস ছিল, 7টা অফিসের রেন্ট, ইলেকট্রিসিটি বিল, তারপর আনুষঙ্গিক যে খরচগুলো, এগুলো অনেক লম্বা পরিসরে। যাই হোক, আমি 1 বছরের মধ্যে আমার মোটামুটি আমি আমার কস্টিং যাচ্ছে এগুলো আমি কাভার করতে পারলাম। তারপর দেখলাম যে আসলে মানুষের মধ্যে অনেক ঝামেলা দেখলাম, যে ওনারা আমার যে ডেলিভারি সার্ভিসের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে আমি অ্যাডভান্স টাকা দিয়ে তারপর হচ্ছে প্রোডাক্ট পিক আপ করতাম, যেটা হচ্ছে কোনো ডেলিভারি সার্ভিস করবেন। তো আমার হচ্ছে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকা আমার ডেলিভারি রাইডাররা ক্যারি করতো, কারণ হচ্ছে ওরা টাকা দিয়ে প্রোডাক্টটা পিক আপ করতো। এটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ হচ্ছে আমি রাইডাররা যদি চলে যায় বা টাকা পয়সা নিয়ে যদি ওনারা হারায় যায়, আমি কিভাবে পাবো? এটার পিছনে দৌড়ানোর আমার সময় থাকবে না। কিন্তু আল্লাহর মধ্যে এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু আমি যে ক্লায়েন্ট গুলো পাইছিলাম এগুলো সুন্দরভাবে বুঝাই নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে কিছু ফ্রড ক্লায়েন্ট আমাকে ফেক প্রোডাক্ট দিয়ে দেখা যায় যে টাকা নিচ্ছে। যেমন এক্সাম্পল, আপনি হয়তোবা এটা শুনতে অনেক লাগবে যে 10-15 লাখ টাকা অনেক টাকা, আসলে এটা কিছুই না। আপনি যদি দেখা যায় যে 20-30টা ফোন, অনেকগুলো ই কমার্সের সাথে কাজ করছিলাম সে সময়। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি ইলেকট্রনিক্স আইটেম গুলো যেগুলো, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো দেখা যায় 10-15 লাখ টাকা শেষ হয়ে যায়। আমরা কি করতাম, এই প্রোডাক্টটা ডেলিভারি করার পর তারপর হচ্ছে আমরা টাকা নেব। তো এইভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছিল 1 বছরের মতো, মানে আমার বিজনেস তার মতো হয়ে গেছে। আমার খুব সুন্দরভাবে চলতেছিল। হঠাৎ করে দেখলাম কি যে আসলে মানুষগুলো কেমন জানি অন্যরকম হয়ে গেছে। আমি দেশের মানুষ আসলে আমার
কি বলে অ্যালার্জি আছে বলতে গেলে আমাদের দেশের মানুষের উপর। এরা কখনো কারো ভালো দেখতে পারে না, তাই না আর কি নিচে নামানোর চিন্তা ভাবনা সবসময় মাথা। আমি এই কারণে যতটুকু পারি কম মিশতে চেষ্টা করি। খুবই একান্ত ক্লোজ না হলে আমি তার সাথে এরকম ভাবে কথা বলি না। আমি একা থাকতে পছন্দ করি। আমার ভালো লাগছে না, আমি ঘুরতে চলে যাই, কিন্তু দরকার নেই। কারণ এরা মানুষকে আসলে ইউজ করতে চায়, ইউজ করতে চায়, মানুষকে মূল্যায়ন দিতে চান। যে কোনো মানুষকে আপনার মূল্যায়ন করেন, ভাবে যে সব এক কাতারে এরকম আর ওই হচ্ছে উপরে এটা। যাই হোক, ওভারঅল আমার বিজনেসে যখন অনেক একটা দেখলাম যে অনেক প্রবলেম চলে আসছে বিজনেসের মধ্যে। এই প্রবলেমটা হচ্ছে এমপ্লয়ি প্রবলেম। এমপ্লয়িরা হচ্ছে ওরকম ভাবে পজিটিভ কাজ করতেছে না। আমি একা কাভার করতে পারতেছিলাম না। আমি তখন ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট, কিন্তু আমি যে এমপ্লয়ি হায়ার করছি তারা হচ্ছে মাস্টার্স করছে, কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটি, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওনারা আসছে। আমি ভাবছিলাম যে ওনারা ভালো একটা ইনপুট দেবে এইটা, যেহেতু আমার নলেজ, আমি রিস্ক নিতে জানি, কিন্তু হয়তো বা আমার নলেজ এরকম হাই লেভেল না। কিন্তু আমি চিন্তা করি স্মার্ট পিপল নিয়ে কাজ করতে, কারণ আমি জানি যে আমি এমন না যে আমি সবকিছু পারি, কিন্তু আমি এটা জানি কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। তো আমি যাদেরকে হায়ার করছি মূলত আমি এরকম দেখি না যে সার্টিফিকেট ভ্যালু এগুলো কোনো কিছু করি। আমি ডিরেক্ট ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউ নেওয়ার পর তারপর আমি ওদেরকে হায়ার করছি। ঠিক আছে, তারা অনেক আমার থেকে অনেক বড় ছিল বয়সে, কিন্তু তারপর দেখা গেছে ওনারা রেসপেক্ট করছে আমাকে, আমার প্রজেক্টের সবকিছু আমি ওনাকে এক্সপ্লেন করছি, ওনাদেরকে ভালো লাগছে, দেন হচ্ছে ওনারা আমার সাথে কাজ করতে চাইছে। তো ওভারঅল তারপর হচ্ছে 2021-এর ইন্ডিংয়ে দেখলাম যে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না, কারণ ওভারঅল এত কিছু রেন্ট, তারপর এমপ্লয়ি সব দেওয়ার পর তারপর দেখতেছি যে আমার হাতে এরকম সার্ভাইভ করার মতো কোনো কিছু নাই, কোনোভাবে কোনো সাপোর্ট পাচ্ছি না কারো। দেন হচ্ছে আমি ইমিডিয়েটলি ডিসিশন নিলাম ক্লোজ করে দিব। কারণ হচ্ছে আমার যে ডেলিভারি সার্ভিস, মূলত ডেলিভারি সার্ভিসটা কিন্তু রান করা হচ্ছে রাইডাররা। রাইডার হচ্ছে এখানে স্ট্রং পয়েন্ট। তো ওনারা হচ্ছে ঠিক মতো ডেলিভারি করতে চায় না, সিপি মানে ভালো লাগতেছে না, লেট করে, ডিলে করে, ওনাদেরও হাজার সমস্যা ফেস করতেছে আমরা। কিন্তু দিন শেষে আমার কিন্তু ক্লায়েন্টের সাথে কমিটমেন্ট যে আপনার প্রোডাক্টটা আমি এই ঘন্টার মধ্যে আমি ডেলিভারি করে দিব। তো আমি মূলত আমার হাতে ক্লায়েন্টের কোনো সমস্যা ছিল না, কিন্তু মেন হচ্ছে চ্যালেঞ্জিং হচ্ছে সার্ভিসটা দেওয়া। এইখানে রাইডারটা অনেক বড় ইম্প্যাক্ট। এখন রাইডারটা আমার হাতে গোনা রাইডার আছে, এইটা যদি আমি বড় করতে চাই এখানে আমার আরো ইনভেস্টমেন্ট লাগবে। তো আমি যদি আরো ইনভেস্টমেন্ট বাড়াই সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য আবার রিস্ক হয়ে যায়, মাঝে মাঝে পার্সেল কমে যায়, সেক্ষেত্রে আমি বসে বসে চালাই দিতে হবে। তো ওভারঅল চিন্তা করলাম যে আবার কোভিড প্যান্ডেমিক এফেক্ট করলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইরকম ভাবে পার্সেল আসতেছে না, মানুষ অর্ডার কম করতেছে, আবার রাস্তাঘাটে পুলিশের ঝামেলা করতেছে। সেক্ষেত্রে আস্তে আস্তে 2021-এর লাস্টের দিকে আমি চিন্তা করলাম যে তাহলে আমি বিজনেস ক্লোজ করে ফেলি। যখন ক্লোজ করে ফেলি আমার হাতে তেমন কোনো টাকা পয়সা ছিল, যে আমার চিন্তা হচ্ছে জীবনে যেভাবে হোক আমার বিজনেস দাঁড়া করতে হবে। স্টিল না, এখন আমি ট্রাই করে যাচ্ছি যেভাবে বিজনেস দাঁড়া করতে হবে। তো তারপর হচ্ছে আমি ওইখানে যখন আমি বিজনেস আমি কিছু করতে পারতেছি না, এখন বাসায়ও দেখা যাচ্ছে বাসা আমার সাপোর্ট দিতে হচ্ছে। তো আমার ইনকাম সোর্স নাই, আমার মাথা কোনোভাবে কাজ করতেছে না। পরে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওনারা বললো নেপালে কিছু আর কি কাজ করা যায়, ক্লোদিং নিয়ে কাজ করা যায়। তো ওদের কথা শুনে আমি নেপালে চলে গেলাম। ওইখানে আপনার 3 সপ্তাহের মতো ছিলাম এখানে, কিন্তু দেখলাম যে এইখানে আরো চ্যালেঞ্জিং। আসলে হুট করে তো কোনো কিছু করা যায় না, সময় লাগে। এখন আমার হাতে টাইমও নাই, আমার কি ইমিডিয়েটলি কিছু করতে হবে যেখান থেকে আমার টাকা আসবে, আমি চলতে পারবো। কারণ হচ্ছে আমার সবসময় এক্সপিরিয়েন্স অনেক বেশি। আমি দেখা যায় যে আমার যেটা ভালো লাগে আমি এটা করি, পাশাপাশি আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট যে বিষয়টা, এটা আমার মাথায় সবসময় ছোটবেলা। তো আমি মনে করি যে এটা আসলে ন্যাচারাল চলে আসছে আমার মতো, যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, তারপর হচ্ছে আমি কতটুকু ইনকাম করতেছি, কতটুকু সেভ করতে হবে, কতটুকু ইনভেস্ট করতে হবে, কতটুকু ইউটিলাইজ করে আমার ট্রাভেলিং এর জন্য আমি এক্সপেন্স করবো। তো যাই হোক, নেপাল থেকে তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ট্রাই করলাম যে কি করা যায় না করা যায়। তারপর হচ্ছে ভিয়েতনাম, তারপর থাইল্যান্ডে আমি 3বারের মতো আসা হচ্ছে। তারপর চিন্তা করলাম কি থাইল্যান্ডে কন্টিনিউ কিছু করবো, এখানে অনেক অপরচুনিটি আছে। আসলে কি অপরচুনিটির বিষয়টা হলো এক একজনের পার্সপেক্টিভ ভিউ আর কি। আপনি কি অ্যাঙ্গেল থেকে দেখতেছেন ওইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যেমন আমি মানে অনেকেই বলবে যে কি আছে, এখন আমার চোখে কিছু দেখতেছি না, এখন আপনার চোখে যদি কিছু লাগে আপনি দেখতে পাবেন। তো এখানে ব্যাংককে আসার পর আমি প্রথমে আর কি রিয়েল এস্টেট নিয়ে কাজ করলাম। তারপর এখানে কিছুদিন কার্গোর সাথে জড়িত ছিলাম। তারপর এখানে দেখলাম যে মানে যাই হোক কোন একটা বিষয়ের জন্য আমি এখান থেকে চলে আসলাম। চলে এসে তারপর হচ্ছে আবার আমি রেজিস্ট্রে জয়েন করলাম। দেন এখান থেকে আরো ভালো অফার পেলাম,
সেক্ষেত্রে আমি অফার পেয়েছি 3-4 জায়গা থেকে। একটা হচ্ছে আপনার দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড। তো আমি চিন্তা করলাম যে না, দুবাইতে আমি যাবো না, সিঙ্গাপুর আমার যাওয়া দরকার নেই, আমি থাইল্যান্ডে কিছু একটা করবো। যেহেতু আমি অলমোস্ট এখানে আমি 2022-এ আসা হয়েছে আমার থাইল্যান্ডে। তো এখন হচ্ছে অলমোস্ট দেখা যায় যে 26 চলতেছে। রাইট। তখন চিন্তা করলাম না, এখানে আসলে লং টাইম যেহেতু আমি এখানে অনেক কিছু অ্যাডপ্ট করছি। যেমন প্রথমে 6 মাস আমার প্রবলেম হচ্ছে খাবার দাবারটা হচ্ছে আপনার স্মেলটা আমি দিতে পারতাম না থাইল্যান্ডে, কেমন যেন একটা স্মেল। তো বাংলা খাবার এটা এটা এক্সপেন্সিভ, দেখা যায় যে 3-4 হাজার টাকা বাংলা টাকা দিতে আপনি খাওয়া দাওয়া করেন, মানে চলে যায়। নর্মাল খাওয়া দাওয়া করলো 3-4 হাজার টাকা করলো, যদি ভালো একটা জায়গা আপনি বসে। তো চিন্তা করলাম যে এখানে অনেক এক্সপিরিয়েন্স, এখানে লাইফ লিড করা অনেক বেশি। তো যাই হোক, আল্লাহর মতে আমি শুরু করে দিলাম। তো এখানে ভালো সাপোর্ট পেয়েছি। যেন এখানে 6 মাস 1 বছরের মধ্যে কাজ করার পর আমি একটা জায়গা থেকে ভালো অফার পেই। ওইখান থেকে খুব ভালো স্যালারি, ইন্স্যুরেন্স, ভিসা, ওয়ার্ক পারমিট। আসলে মূলত হচ্ছে কি, ব্যাংককে মূলত আপনি হয়তো জানেন যে এখানে বাঙালি কমিটি খুবই কম, Right. ছোট অনেক। এইখানে আপনার যদি হায়ার স্কিল আছে, আপনি কোনোভাবে কোনো কাজ করতে পারেন, ওরা আপনাকে অ্যাভয়েড করবে। আপনি ইদার বিজনেস করবেন, আপনার হচ্ছে আপনার আইটি রিলেটেড কাজ করতে হবে, বা আপনাকে যদি কোনো কোম্পানি চায় সেক্ষেত্রে, কারণ ওদের দেশে এমনিতেই ডক্টর, আপনার ইঞ্জিনিয়ার অভাব নেই ওদের দেশে। আর ওরা মূলত হচ্ছে নর্মাল যারা, যেমন লেবার গুলো, এইগুলো হচ্ছে লাওস, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, ওদের সাথে কন্ট্রাক্টুয়াল করে রাখে। আচ্ছা। সেক্ষেত্রে ওরা অল্প টাকা আর কি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে কাজ করতে পারে। তো আমার বিষয়টা হচ্ছে, আমার যখন আমি অফার পাই 3টা জায়গা থেকে, আপনাকে বললাম যে দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, আর হচ্ছে ব্যাংকক থেকে আর কি। তখন আমি ওভারঅল চিন্তা করলাম আমি ব্যাংককে থাকি। আচ্ছা। তখন আমি ব্যাংককে অ্যাপ্রোচ করে আমি এখানে কাজ করছি। ওই অলমোস্ট এখানে 3 বছর আর কি, সেম কোম্পানিতে কাজ করছি।